আরে কলম আবার কই গেল? আচ্ছা, এখন এর একক এর একক হবে কি? নিউটন পার কুলম। হ্যাঁ, এর একক হবে নিউটন পার কুলম। ওকে, এবং এন এবং সি দুইটাই ক্যাপিটাল লেটার, এটা মনে রাখবা। আর এখানে এই যে প্রাবল্যের যে সূত্রটা, এই যে কে ডিভাইড বাই ডি স্কোয়ার, এখানেও কিন্তু কোনো চার্জের চিহ্ন বসবে না, কিন্তু এটা খেয়াল রাখবা। ওকে। আচ্ছা, চার্জ ঘনত্ব আমরা এখন এটা পরে করব। আচ্ছা, এই যে এটা হচ্ছে ভোল্ট পার মিটার, এটা হচ্ছে প্রাবল্যের একক। সো আমরা এখন পর্যন্ত এটা পড়ি নাই তো। So, এটা হচ্ছে ভোল্ট পার মিটার, এটা হচ্ছে নিউটন পার কুলম্ব, এই দুইটা সেম। আমরা যখন ভোল্ট পার মিটার পড়বো তখন এটা সম্পর্কে জানবো। এখন দেখো এই যে 1 নম্বর প্রশ্নটা, একটি ত্বরিতাহিত তৈলবিন্দু এত প্রাবল্যে সুষম তড়িৎ ক্ষেত্রে স্থির অবস্থায় আছে, তাহলে এখানে ই এর মান হচ্ছে এত ভোল্ট পার মিটার, মানে নিউটন পার কুলম্ব। এটা আপাতত মনে রাখো, যখন আমরা এটা পড়বো তখন এটা ক্লিয়ার হবে। এখন এখন তৈলবিন্দুতে আধানের পরিমাণ নির্ণয় করো। এখন দেখো এই যে এটা খুবই ভালোভাবে বুঝতে হবে, সুষম তড়িৎ ক্ষেত্রে স্থির অবস্থায় আছে, তৈলবিন্দুর ভর দেওয়া, ধরো এইটা এর জন্য তড়িৎ ক্ষেত্র। আচ্ছা যাই হোক, এটাকে এই বাঁকা টাকা যাই হোক, ধরো যে এইটা এর জন্য তড়িৎ ক্ষেত্র। এই আধানটা, ধরো এটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী আধানের মান হচ্ছে তোমার কিউ। আর এইখানে যে আধানটা আছে, এই যে তোমার এটার কত, যেটার আধানের পরিমাণ যে নির্ণয় করতে বলছে কিউ এর মান। এখন ধরো এখানে কিউ আছে, আর এর ভর দেওয়া আছে, এই যে যে আধানটা নির্ণয় করতে বলছে তার ভর দেওয়া আছে। এখন এই যে এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই এই ধরলাম এটা প্লাস, এটা মাইনাস। এখন এটা আমাদের ধরার রিজন আসলে কি? এখন দেখো এটা তো এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যেহেতু আছে, সেহেতু এই দিকে অবশ্যই একটা আকর্ষণ বল লাভ করবে না, এফ, এটা না? হ্যাঁ। এখন এ এ যে এই অবস্থায় স্থির অবস্থায় আছে, সে তাহলে যে কোন শর্তে স্থির অবস্থায় থাকবে, তার তো ভরও দেওয়া আছে। তাহলে ভরের জন্য তার ওজন অবশ্যই নিচের দিকে কাজ করবে এম জি পরিমাণ, এটা না? তার চার্জের হুম। জন্য তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বল লাভ করবে, এবং ভরের জন্য একটা ওজন অবশ্যই কাজ করবে নিচের দিকে। তাহলে কি হইলে এই যে আধানটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থির অবস্থায় থাকবে বলো তো? দুইটাই যদি সমান হয়। হ্যাঁ, দুইটাই সমান হলে তাহলে এখানে থাকবে, যদি তড়িৎ বল ও অভিকর্ষ বল বা ওজন, বলের লব্ধি যখন শূন্য হবে না, লব্ধি শূন্য হলে এটা কেবলমাত্র স্থির অবস্থায় থাকবে। ওকে, তাহলে এখানে কি হবে? এফ মাইনাস এম জি ইজ ইকুয়াল টু জিরো। কারণ এটা তো লব্ধির সূত্র না, যদি এই যে দুইটা যদি বিপরীত হুম। দিকে ক্রিয়াশীল থাকে, লব্ধি তাদের বিয়োগফলের সমান হয়। তাহলে এখানে এফ হচ্ছে তড়িৎ বল। এখন তড়িৎ বলের সূত্র তো আমরা একটু আগেই শিখলাম না? এটা এটা এখানে এই যে কি ছিল, এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। তাহলে কিউ ই
ইজ ইকুয়াল টু এম জি। তাহলে কিউ এর মান তোমাকে বের করতে বলছে, এম এর মান হচ্ছে কত, আর ই এর মান হচ্ছে এত। তাহলে এটা আসে কত, এটা আসে 1.225 10^8, যেহেতু চার্জ এত কুলম্ব। ওকে। আচ্ছা, এরপরে 2 নম্বরটা। আচ্ছা, 2 নম্বরটা যদি সলভ করি, এখানে বলছে এত কুলম বা এত মাইক্রোকুলম। আচ্ছা, 1 মাইক্রোকুলম সমান এই যে কয় কুলম, এটা হচ্ছে মাইক্রো চিহ্ন। 1 মাইক্রোকুলম সমান 10^6 কুলম, এটা মুখস্থ রাখবো। ওকে। আচ্ছা, এত কুলম চার্জে চার্জিত একটি ক্ষুদ্র গোলক বায়ুতে স্থাপন করা হলো। চার্জিত গোলকের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে বৈদ্যুতিক প্রাবল্য, এটা সহজ। তো প্রাবল্যের সূত্র কি, কে কিউ ডিভাইড বাই ডি স্কোয়ার। এখন তোমার এই যে ক্ষেত্র সৃষ্টিকারী যেটা আধান, এটা কত, এটা হচ্ছে 1.6 10^9। আর 15 সেন্টিমিটার বা 0.15 মিটার, এটা তো দিয়ে দেওয়া এত 10^9। তাহলে এটা হবে 640। এর একক কি, নিউটন পার কুলম। খুবই সহজ ম্যাথ। আচ্ছা হ্যাঁ, এই যে এই ম্যাথটাতে আমাদের ভেক্টর খুবই ভালোভাবে লাগবে। একটি সমবাহু ত্রিভুজ, ওয়েট আগে একটা এই ত্রিভুজ একটা নিয়ে আসি। ফার্স্ট টাইম আসে না এগুলো। হুম, হুম। হ্যাঁ, এটা একটা আমাদের সমবাহু ত্রিভুজ। তো এখানে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের এ বি সি যে কৌণিক বিন্দুগুলো আছে, এ বি সি, যে কৌণিক বিন্দুগুলো আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 0.1 মিটার করে, এবং এ বিন্দুতে চার্জের পরিমাণ হচ্ছে +100 কুলম, এবং বি বিন্দুতে -100 কুলম। এখন সি বিন্দুতে প্রাবল্যের মান এবং দিক নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে একটা জিনিস এখানে বলা হয় নাই, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের দিকটা, এই যে কোন দিকে তড়িৎ প্রাবল্যের দিক হচ্ছে, যেদিকে বল লাভ করবে সেই দিকে। যেদিকে বল অনুভব করবে সেদিকে। ওকে। এখন এখন দেখো, এই যে আমরা আমরা প্রাবল্য হিসাব করি কার কার জন্য বলো তো, +1 কুলম চার্জের জন্য। মানে +1 কুলম চার্জ যে পরিমাণ বল লাভ করবে সেটাই হচ্ছে তার জন্য প্রাবল্য। তো তুমি যে বিন্দুতে প্রাবল্য বের করতে চাইবা ওই বিন্দুতে অলওয়েজ একটা +1 কুলম চার্জ ধরে নিবা। ওকে। তো
এটা যদি সি পয়েন্ট হয়, এখন দেখো আমি সি পয়েন্টে +1 কুলম্ব একটা চার্জ ধরে নিলাম, কারণ আমার সি পয়েন্টে প্রাবল্যটা বের করতে বলছে। আচ্ছা, এখন এই যে এ বিন্দু চার্জের জন্য, এই যে এ বিন্দুতে যে +100 কুলম্ব চার্জ আছে, এর জন্য +1 কুলম্ব চার্জ কোন দিকে বল অনুভব এই যে করবে বলো তো? হুম। বিয়ের দিকে। না, এটাকে বুঝো নাই? এই যে দেখো, এ বিন্দুতে যে এই চার্জটা আছে, এর জন্য +1 কুলম্ব চার্জ এইদিকে একটা বিকর্ষণ বল লাভ করবে না? এটাকে বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এটা হচ্ছে F1। আচ্ছা, আচ্ছা, এটাকে এফ না দিয়ে ই দেই, যেহেতু এখানে প্রাবল্য বের করতে বলছে। আর বি বিন্দুতে চার্জের জন্য প্রাবল্যের দিক কোন দিকে হবে, বলো? বি বিন্দুর জন্য তো বি বিন্দুর দিকেই হবে। হ্যাঁ, বি বিন্দুর দিকেই হবে, কারণ এইটা এখানে আকর্ষণ বল লাভ করবে। সো এটা চিত্রটা যদি ভালোভাবে আঁকাই তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, এখন বি বিন্দুতে চার্জের জন্য অবশ্যই বি বিন্দুর দিকেই হবে, কারণ এই দিকে একটা আকর্ষণ বল লাভ করবে। তাহলে এটা হচ্ছে E2। আচ্ছা, এই কোণটা এই যে কয় ডিগ্রি? যেহেতু সমবাহু 60। ত্রিভুজ, 60 ডিগ্রি। তাহলে E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। এখন 20। দেখো, আমি হুম। E1 কে কেন এইদিকে বর্ধিত করে নিলাম, কারণ তুমি যদি এই E1 ধরে তুমি যদি বিবেচনা করো, তাহলে কি ম্যাথ হবে? মানে তুমি যদি 60 ডিগ্রি উম, কোণ নিয়ে বিবেচনা করো, ম্যাথ হবে? না, না। ম্যাথ হবে না, কারণ এই যে এই সি পয়েন্টটা হচ্ছে দুইটার জন্য পাদবিন্দু নিতে হবে। এগুলো আশা করি হুম। মনে আছে ভেক্টর থেকে। তাহলে এখন তোমাকে এইখানে লব্ধি প্রাবল্যটা বের করতে হবে, কারণ এইখানে সি বিন্দুতে দুইটা চার্জের জন্য প্রাবল্য আছে, একটা হচ্ছে এ চার্জ, একটা বি চার্জ। তো এখানে দুইটা প্রাবল্য থাকবে। তো সি বিন্দু প্রাবল্য নির্ণয় করতে হলে এখানে লব্ধি প্রাবল্যটা বের করতে হবে। তো এখানে লব্ধি প্রাবল্য এখানে আমাদের নিতে হলে E1 এবং E2 এর মানটা বের করতে হবে। সো E1 হবে কত? আমরা জানি কে, এ বিন্দুতে চার্জ /d²। আচ্ছা, 9 × 10⁹ এ বিন্দুতে চার্জ হচ্ছে 100 কুলম্ব। আর ডিস্টেন্স হচ্ছে, দেখো বাহুর দৈর্ঘ্য কত, 0.1 মিটার করে। সো দুই ক্ষেত্রেই ডিস্টেন্স সেম, 0.1 মিটার। তো এটার উপরে স্কয়ার। এখন এটা তুমি ক্যালকুলেটর ছাড়া এটা বলো তো দেখি, এটা কি হবে? এটা বলো, বলো, তাড়াতাড়ি বলো। 9 × 10⁻50 হবে। না, হুম। এই যে দেখো, এটা এটা এই যে কত হবে, 100 দ্বারা গুণ করলে তো হবে 11। এ- হ্যাঁ। আর এটা উম, মানে কত? এটা আছে টেন ইনভার্স 1, এর উপরে স্কোয়ার মানে টেন ইনভার্স 2। সো টেন ইনভার্স 2 উপরে গিয়ে +2 হয়ে যাবে, তাহলে এটা হবে টেন ইনভার্স 13। এটা এখন বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে E2ও কিন্তু সেম হবে, কারণ সবগুলোই সেম। দেখো, এর ক্ষেত্রেও সেম হবে, কারণ এর ক্ষেত্রে কিউ এর মানও
যদিও চিহ্ন মাইনাস, বাট এখানে চিহ্ন বসানো যাবে না। সো এটাও হবে 9 × 10⁻13। আচ্ছা, এখন লব্ধির মান তো আমরা বের করতে পারবো। সো লব্ধি প্রাবল্য হবে, যেহেতু আলফা জানা আছে, আমরা লব্ধি প্রাবল্য বের করতে পারবো। লব্ধির দিক হবে এই যে কোন দিকে বলো তো? বলো। দুটি ভেক্টরের মাঝ বরাবর। হ্যাঁ, যেহেতু দুইটা ভেক্টরের মান সমান, তাহলে লব্ধি ঠিক মধ্যবিন্দু দিয়ে মধ্যবিন্দু বলতে এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ উভয়ের সাথে 60 ডিগ্রি কোণে। তো এর সূত্র, লব্ধি প্রাবল্যের সূত্র তো আমরা জানি, এটা হবে E1² প্লাস E2² টু E1 E2 কজ আলফা। এখন একটা জিনিস এখানে খেয়াল করো, E1 আর E2 যেহেতু সেম, সেহেতু এখানে কি হবে, 2 × একটার উপরে স্কোয়ার লিখতে পারি আমরা। আর কস 120 ডিগ্রির মান এই যে কত বলতো? -1। -½ তো cos 120-এর মান তুমি যদি -½ বসাও, এই যে সূত্রে 2 আর -½ মিলে চলে যাবে, আর একটা এখানে মাইনাস থাকবে। এখন দেখো E1 আর E2 যেহেতু সেম, সো আমি এখানে একটার উপরে স্কোয়ার লিখতে পারি। এটা বুঝছো? হ্যাঁ, এখন দেখো এখানে এখানে আছে 2 × 9 × 10⁻13², এখানে একটা। তাহলে আমি এখানে দুইটা বিয়োগ করে একটার উপরে স্কোয়ার লিখতে পারি। এটা ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হবে? 9 × 10⁻13ই হবে। দেখো পুরো ম্যাথটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায়। এই বুঝছো এটা ক্যালকুলেশন, এটার এই যে এই লব্ধি প্রাবল্যের ক্যালকুলেশনটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, পুরো ম্যাথটাই কিন্তু ক্যালকুলেটর ছাড়াই সলভ করা যায়। এবং দিক হবে কি, দিক তুমি যদি সূত্র দিয়ে বের করতে চাও, তাহলে তুমি তুমি যে কোনো একটাকে যদি ট্যান থিটা ধরে নাও, যে আমাদের লব্ধি E1 এর সাথে কি হবে, এই যে থিটা কোণে কাজ করবে, তাহলে যার সাথে কোণ নিব সে এইখানে একা থাকবে। এইখানে E2 কজ আলফা, আর এইখানে কি E2 সাইন আলফা। ওকে, এখন দেখো, এখন যেহেতু E1 আর E2 যেহেতু সেম, তো আমি যদি উপর থেকে E1 এইখানে এই যে কমন নেই, তাহলে এখানে এই থাকবে কি, যেহেতু দুইটাই সেম না, তো আমি এই যে E1 এর জায়গায়, সরি E2 এর জায়গায় E1 লিখে E1 কমন নিতে পারি। তাহলে আমাদের E2 আর E2 যেহেতু সেম, দুইটা বাদ যাবে। তাহলে থাকবে উপরে শুধুমাত্র সাইন আলফা, নিচে থাকবে 1 + কজ আলফা। সাইন 120-এর মান এই যে কত বলো তো? ক্যালকুলেটর ছাড়া বলবা, সাইন 120-এর মান কয় ডিগ্রি? ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনে খুবই এক্সপার্ট হইতে হবে। এই যে একটা জিনিস খেয়াল করো, তুমি তো সাইন 120-এর মান জানো না, এটাই স্বাভাবিক। এটাকে 90 + 30 লেখা যায়, তোমার এগুলো মনে মনে ক্যালকুলেশন করতে হবে। এই যে সাইন 90 + 30 মানে কি, cos 30, এটা না? হ্যাঁ, cos 30-র মান কত? cos 30-র মান হচ্ছে √3/2 আর 1। আর এটার মান কত? cos 120-এর মান হচ্ছে -½ তো উপরে √3/2, নিচে হবে ½
√3/2, হাফ উল্টে গেলে হবে 2, 2 2 বাদ, √3। তাহলে ট্যান থিটার মান হচ্ছে √3। তাহলে এই থিটার মান হবে কত? ট্যান 60 ডিগ্রি মান √3। তাহলে ট্যান থিটার মান হচ্ছে, সরি, এই থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। এটা বুঝছো? পুরো ম্যাথ কোনো ধরনের ক্যালকুলেটর ছাড়া কিন্তু সলভ করা যায়। সো এই ম্যাথটা যে ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায়, এটা হয়তো তুমি শুরুতে বুঝবা না, যে 9 × 10⁹ 0.1 এর উপর স্কোয়ার, এত এত বড় বড় মান কিভাবে ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায়। তো এটা ক্যালকুলেটর ছাড়া সলভ করার মতোই একটা ম্যাথ। সো পুরো ম্যাথটা আমি কিন্তু ক্যালকুলেটর ছাড়াই সলভ করলাম। এটা এইটা ভালোভাবে খেয়াল রাখবে, যে এই চ্যাপ্টারে দেখবা যে অনেক ম্যাথই এই টাইপের দিয়ে রাখবে যেগুলো ক্যালকুলেটর ছাড়া আসলে সলভ করা যায়। এবং এটা তুমি তো আমরা সূত্র দিয়ে বের করলাম যে 60 ডিগ্রি। এবং এটা তোমার ভেক্টর চ্যাপ্টার থেকে অবশ্যই জানা থাকা উচিত, যে দুইটা ভেক্টরের মান সমান হলে এদের লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। ওকে, তাদের সংযোগ। আচ্ছা, এই যে এই টাইপের ম্যাথ তো 19 মেবি ছিল, যে মধ্যবর্তী রেখার কোন বিন্দুতে যে প্রাবল্য শূন্য হবে না, এই টাইপের ম্যাথ তো জানা আছে আশা করি। হুম। তো ধর আমি একটা ম্যাথ খুঁজতেছি, ওই ম্যাথটা পাইতেছি না বইয়ে। এইটা কি আগের এডিশনের বই, মানে আমার কাছে যেটা পিডিএফ আছে? বুঝতেছি না আসলে, কারণ আমি একটা ম্যাথ ওই দিন করায় আসছিলাম আমার এইখানে যাদের পড়াই আর কি। তো ওই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ আর কি, তো ওই ম্যাথটা পাইতেছি না। আচ্ছা, সমস্যা নেই, ওই ম্যাথটা এখানে না থাকলে আমি এখন ওর বই এখন নিয়ে আসবো নেক্সট দিন। আচ্ছা, তো এর জন্য আমাদের কিছু থিওরি ওই পড়তে হবে, যে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। সো আজকে থিওরি পড়ি। আজকে এই থিওরির ম্যাথ হয়তো করা নাও হইতে পারে, আগে থিওরিটা পড়ি। এখন দেখো, এখন এটা দুই ক্ষেত্রে হইতে পারে, যখন যখন দুটি চার্জ বিপরীতধর্মী। এখন এটা খুবই ভালোভাবে এটা বুঝবা কিন্তু। ধরো এইখানে একটা চার্জ আছে, এইখানে একটা চার্জ আছে, এই বিন্দুতে এবং বি বিন্দু। এইখানে আছে +q পরিমাণে চার্জ। আর এইখানে ধরো, ধরো এখানে +q1 চার্জ আছে, এখানে -q2 চার্জ আছে। এখন তোমাকে বললো যে এই দুইটা চার্জের, মানে এ বি এর মাঝখানে কোন রেখায় প্রাবল্য শূন্য হবে। এখন আমি একটু বলি, দেখো, আমি যদি ধরো এখন একটু আগেই তো বললাম যে তুমি যেই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবা সেই বিন্দুতে একটা +1 কুলম্বের চার্জকে স্থাপন করে তারপরে তুমি হিসাব করবা। ওকে, এখন এ বিন্দুর জন্য +1 কুলম্ব চার্জটা কোন দিকে বল লাভ করবে বলো তো? কোন বলের জন্য? মানে এ বিন্দুতে যে চার্জ আছে +q1 কুলম্ব ও, চার্জ, এর হ্যাঁ। জন্য হুম। এটা কোন দিকে বল লাভ করবে? উম, তাড়াতাড়ি বলো। এটা তো বিকর্ষণ করবে। তাহলে কোন হ্যাঁ, দিকে তো যাবে? এ যদি +1 কুলম্বকে বিকর্ষণ করে, তাহলে বলের ডিরেকশনটা হ্যাঁ, হবে কোন দিকে? এদিকে হবে না? হ্যাঁ। ওকে। আর বি বিন্দুর জন্য +1 কুলম্ব কোন দিকে বল লাভ এই করবে বলো তো? বিয়ের দিকে। বি এর দিকে। তার মানে এর জন্য বলের ডিরেকশনটা হবে এই দিকে। আচ্ছা দাঁড়াও, আমি এটা একটু বড় করে চিত্রটা আঁকি। এইখানে একটা চার্জ, এইখানে একটা চার্জ, এইখানে এ, এটা হচ্ছে বি। এইখানে ধরো +1 কুলম্ব চার্জ, এইটা হচ্ছে +q1, এইটা হচ্ছে -q2। তাহলে +1 কুলম্বের জন্য এ
বল প্রয়োগ করবে এই দিকে, মানে আমি যদি এটাকে প্রাবল্য ধরে নিই তাহলে এটা হচ্ছে ই এ এর ডিরেকশন হচ্ছে এই দিকে। আবার ই বি এরও ডিরেকশন হবে এই দিকে না, এটা হচ্ছে ই বি এরও ডিরেকশন এই দিকে। হুম। ওকে, এখন একটা জিনিস এইখানে খেয়াল করো, তোমাকে বের করতে হবে যে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। তো তুমি এ বি এর মাঝখানে যে জায়গাতেই তুমি +1 কুলম্ব চার্জটাকে রাখো না কেন, এ বিন্দুর জন্য প্রাবল্য, বি বিন্দুর জন্য প্রাবল্য কিন্তু একই ডিরেকশনে হবে সব সময়। তো যদি একই ডিরেকশনে হয় তাহলে কি মাঝখানে লব্ধি প্রাবল্য শূন্য হওয়া সম্ভব? না। তো সম্ভব না কিন্তু, কারণ যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে লব্ধি প্রাবল্য কি হবে, দুইটা যোগফল হবে। তো যোগফল হলে তো এই যে কখনোই শূন্য হওয়া সম্ভব না। হুম। এক্ষেত্রে উভয় প্রাবল্যই হচ্ছে একই দিকে। সুতরাং মাঝখানের কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে না। এটা আশা করি ক্লিয়ার যে মাঝখানে কোথাও লব্ধি প্রাবল্য শূন্য হবে না। এটা কিন্তু দুই ক্ষেত্রেই কিন্তু সত্য যে, একটা জিনিস এইখানে এই খেয়াল করো, ধরো আমি যদি এখন এইখানে যদি মাইনাস চার্জটা দেই আর এইখানে যদি প্লাস চার্জটা দেই, এবং এখন আমি যদি এইখানে +1 কুলম্ব চার্জটাকে স্থাপন করি, তাহলে এ এর জন্য প্রাবল্য হবে কোন দিকে, আকর্ষণ বল এই দিকে। আর বি এর জন্য কি হবে, বি এর জন্য সেম দিকেই হবে, কারণ বি এখানে যে কি করবে, বিকর্ষণ করবে না, বি করবে হ্যাঁ। বিকর্ষণ। সো এখন তোমার প্লাস মাইনাস কোন দিকে হয় হোক এইটা আসলে এই বিষয় না। বিষয় হচ্ছে তোমার দুইটা যদি বিপরীত ধর্মী চার্জ হয়, একটা প্লাস একটা মাইনাস হয়, সেই ক্ষেত্রে এই যে প্লাস মাইনাস যেই দিকে থাক না কেন সবসময় প্রাবল্যের দিক একই দিকে হচ্ছে। তো যেহেতু প্রাবল্যের দিক একই দিকে, মাঝখানে কোথাও শূন্য হবে না, তাহলে মাঝখানে যদি শূন্য না হয় তাহলে বাইরে শূন্য হবে। এখন বাইরে কোন জায়গায় শূন্য হবে, এখন একটা জিনিস এটা খুবই ভালো মতো বুঝবা, তাহলে ম্যাথ করতে আর কোনো সমস্যা হবে না। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এইখানে একটা চার্জ নিলাম এ বিন্দুতে, এইখানে একটা চার্জ নিলাম বি বিন্দুতে। ধরো এটা আমি নিলাম +10 কুলম্ব, কারণ এটা সংখ্যা দিয়ে এটা বুঝাইতে হবে, সংখ্যা ছাড়া এটা বুঝতে পারবে না। এটা ধরো -100 কুলম্ব। এখন যেহেতু মাঝখানের কথা হচ্ছে না, এই যে এ বি এর মাঝখানের কথা হচ্ছে না, হয় এ এর বাইরে এই দিকে হবে অথবা বি এর বাইরে এই দিকে হবে। এখন কোন দিকে হবে এটা আমরা কিভাবে বুঝবো? ওকে, এখন এখানে খেয়াল করো, ধরো আমি চার্জটাকে এ এর বাইরে নিলাম, আচ্ছা এটা এ এর বাইরেই হবে। এখন এটা যে বি এর বাইরে যে হবে না, আগে এটা আগে এই বুঝি। এখন ধরো তুমি চার্জটাকে বি এর বাইরে নিলা, এইখানে নিলা, এখন এই পয়েন্টে প্রাবল্য শূন্য হবে কি না, এখন এটা খুবই মনোযোগ দিয়ে শোনো। প্রাবল্যের সূত্র কি, প্রাবল্যের সূত্র হচ্ছে কে কিউ ডিভাইড বাই ডি স্কোয়ার, এটা না, এটা হচ্ছে প্রাবল্যের সূত্র। হুম। এখন বি বিন্দুর জন্য প্রাবল্যের দিক হবে কোন দিকে, এই দিকে। আর এ এ এ বিন্দুর জন্য কি হবে, প্রাবল্যের দিকটা তো বিকর্ষণ ধর্মী হবে না। তো হ্যাঁ। প্রাবল্যের দিক যদি বিকর্ষণ ধর্মী হয় তাহলে এইটা হবে এই দিকে, ই এ। এটা আশা করি ক্লিয়ার। এখন দেখো, হুম। এখন এখন কিন্তু দুইটা প্রাবল্যের ডিরেকশন দুই দিকে হচ্ছে। তো যদি বিপরীত দিকে হয় সেই ক্ষেত্রেই কেবলমাত্র
শূন্য হওয়ার একটা চান্স আছে। যদি একই দিকে হয় সেই ক্ষেত্রে কোনো চান্সই নাই শূন্য হওয়ার। এখন বিপরীত দিকে আছে জন্য শূন্য হওয়ার একটা চান্স আছে। এখন এই ক্ষেত্রে শূন্য হবে কিনা। এখন দেখো, আমাদের প্রাবল্য সূত্রটা খেয়াল করো, কার কার উপরে ডিপেন্ড করতেছে। চার্জের মানের সমানুপাতিক দূরত্বের ব্যস্তানুপাতিক। এখন একটা জিনিস খেয়াল করো, বি বিন্দুর জন্য তুমি যদি হিসাব করো, বি বিন্দুতে চার্জের মানটা বেশি, তো চার্জের মান বেশির জন্য ইবি এর মানটা বেশি হবে। আবার বি বিন্দুর জন্য ডিস্টেন্স কিন্তু অনেক কম। দেখো, এ এ এ বিন্দু থেকে +1 কুলম চার্জের যে ডিস্টেন্স, অনেক অনেক বড় একটা এই ডিস্টেন্স, কিন্তু এ বিন্দুর ক্ষেত্রে এইখান থেকে এত দূর, আর বি বিন্দুর ক্ষেত্রে কিন্তু মাত্র এতটুকু। এখন বি বিন্দুর জন্য চার্জের মানও বেশি, এই জন্য প্রাবল্যের মানটা বেশি হচ্ছে। আবার ডিস্টেন্সও কম, ডিস্টেন্স কম হওয়ার জন্য প্রাবল্যের মান আরো বেশি হবে। এটা কি বুঝছো? হ্যাঁ। এখন দেখো, তাহলে এ বিন্দুর জন্য দুইটাই কিন্তু কম হবে। মানে এ বিন্দুর জন্য +10 কুলম, তো চার্জের মান কম জন্য তো এমনিতে প্রাবল্য কম হবে। আবার এ বিন্দুর জন্য ডিস্টেন্স অনেক বেশি, ডিস্টেন্স বেশি জন্য প্রাবল্য আরো এই যে কমে যাবে। এটা কি বুঝছো? হ্যাঁ। তার মানে বি বিন্দুর জন্য উভয় ক্ষেত্রেই প্রাবল্যের মানটা বেশি হচ্ছে, আর এ বিন্দুর জন্য উভয় ক্ষেত্রেই প্রাবল্যের মানটা কমে যাচ্ছে। এখন তাহলে এখানে কে এই বড় হবে, এই যে এখানে ইবি ই এর চেয়ে অনেকাংশেই বড় হবে এখানে। এটা ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে। এখন দেখো, ইবি যদি ই এর থেকে অনেকাংশে বড় হয়, তাহলে কি এই ক্ষেত্রে প্রাবল্য শূন্য হবে? না। প্রাবল্য কিন্তু শূন্য হবে না। ওকে। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এখন এটা যদি আমি আবার আঁকাই, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এইখানে +10 কুলম, এইখানে -100 কুলম। এখন আমি এটাকে এই সাইডে নিয়ে আসলাম, +1 কুলমকে। তাহলে এ বিন্দুর জন্য এই প্রাবল্যের দিক হবে কোন দিকে? ই এ হবে এই দিকে, আর ই বি এর এই ডিরেকশন হবে, সরি, উল্টা লিখলাম। হুম। ই এর জন্য ডিরেকশনটা হবে এইদিকে যেহেতু বিকর্ষণ, আর ই বি এর জন্য হবে এইদিকে যেহেতু আকর্ষণ। এইরকমই তো হবে। এখন তুমি আবার সূত্রটা খেয়াল করো, আমি যদি আবার সূত্রটা লিখি, এখন দেখো, এখনো কিন্তু দুইটা প্রাবল্য দুই দিকে, মানে এখানে একটা ব্যালেন্স হওয়ার পসিবিলিটি আছে যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন দিকে। তো ই এ ই এর জন্য খেয়াল করো, চার্জের মানটা কম, আবার ডিস্টেন্সের মানটা কম। চার্জের মান কম হওয়ার জন্য তো প্রাবল্য কম হবে, আবার ডিস্টেন্স যেহেতু কম, সেই জন্য কি হবে, প্রাবল্য একটু বেশি হবে না? হ্যাঁ। আবার বি বিন্দুর জন্য খেয়াল করো, বি বিন্দুর জন্য চার্জের মানটা অনেক বেশি, এর জন্য প্রাবল্য বেশি হবে। বাট ডিস্টেন্সও অনেক বড়, এর জন্য প্রাবল্য কিন্তু আবার কমে যাবে। এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে দুইটা ব্যালান্স হইতে পারে, কারণ এতে চার্জ কম, ডিস্টেন্স কম। তো দুই ক্ষেত্রে চার্জ কমের জন্য কম হবে, ডিস্টেন্স কমের জন্য বেশি হবে। আবার বিতে চার্জ বেশির জন্য বেশি হবে, ডিস্টেন্স ডিস্টেন্স বেশির জন্য আবার কম হবে। সো এই দুই ক্ষেত্রে দুইটা ব্যালান্স হওয়ার একটা পসিবিলিটি আছে। এটা কি ক্লিয়ার? যেটা কিন্তু এই ক্ষেত্রে ছিল না, কারণ এই ক্ষেত্রে এ বি বিন্দুর জন্য দুই ক্ষেত্রেই বেশি হবে, এ বিন্দুর জন্য দুই ক্ষেত্রেই কম হবে। আর এই ক্ষেত্রে চার্জের জন্য কম, ডিস্টেন্সের জন্য বেশি। আবার বিতে চার্জের জন্য বেশি, ডিস্টেন্সের জন্য কম, মানে দুইটা
কম বেশি মিলে একটা ব্যালেন্স হওয়ার পসিবিলিটি আছে। এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখন বলো যে এখানে যদি দুইটা বিপরীতধর্মী চার্জ হয়, তাহলে তো মাঝখানে ব্যালেন্স হওয়ার কোনো পসিবিলিটি নাই। এবং যে চার্জের মানটা বড়, বড় চার্জের সাইডে আমি যদি রাখি, সেইখানেও ব্যালেন্স হওয়ার পসিবিলিটি নাই। তাহলে কোন চার্জের সাইডে রাখলে ব্যালেন্স হওয়ার পসিবিলিটি আছে বলো তো? ছোট চার্জের সাইডে রাখলে। এটা কি বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। ওকে, এখানে আমি আর সবগুলা ব্যাখ্যা টাখ্যা লিখে দিলাম না, এটা আশা করি বুঝছো। তাহলে এটার আলটিমেট যেটা আহ, ওইটা হচ্ছে যে দুটি চার্জ বিপরীত ধর্মী হলে মাঝখানে তো হবেই না, আমি তো এটা লিখে দিছি। এটা হবে ছোট চার্জের সাইডে বাইরের দিকে প্রাবল্য শূন্য হবে। এটা ক্লিয়ার? এখন তোমার ছোট চার্জটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, কোনো সমস্যা নাই। সবসময় ছোট চার্জটার সাইডেই প্রাবল্য শূন্য হবে। এই জিনিসটা কি একদম ক্লিয়ার হয়েছে? তুমি চাইলে হ্যাঁ, এগুলা বুঝছি। তুমি চাইলে এগুলা ব্যাখ্যা সহ লিখতে পারো। আর এখন দেখো, আর দুইটা চার্জ যদি সমধর্মী হয়, আজকে আর এইটার ম্যাথ আমরা করব না, ম্যাথ নেক্সট দিন করব। আজকে থিওরি। এখন দেখো, চার্জ দুইটা সমধর্মী, দুইটাই প্লাসও হইতে পারে, অথবা দুইটাই মাইনাসও হইতে পারে। এখন দেখো, যদি দুইটাই প্লাস হয় তাহলে এই বিন্দুতে প্লাস 1 কুলম্বের জন্য একটা আসবে এইদিকে এই বিকর্ষণ, একটা এইদিকে বিকর্ষণ করবে না। এটা হচ্ছে E2 এর জন্য বিকর্ষণ, আর এটা E1 এর জন্য বিকর্ষণ। আর যদি দুইটাই মাইনাস হয়, একটা হবে এখানে E1 এর জন্য আকর্ষণ, একটা এখানে হবে E2 এর জন্য আকর্ষণ। এটাকে বুঝছো? হ্যাঁ, তো এখন দেখো, দুইটা সমধর্মী চার্জ হলে কিন্তু প্রাবল্যের মানটা সবসময় বিপরীত দিকেই হচ্ছে। তো যেহেতু মাঝখানে বিপরীত দিকে হচ্ছে, সেহেতু মাঝখানেই ব্যালেন্স হওয়ার পসিবিলিটি আছে। এটা ক্লিয়ার? হুম। তো এক্ষেত্রে মাঝখানের কোনো বিন্দুতেই প্রাবল্য শূন্য হবে। আর যদি বিপরীত ধর্মী হয় তাহলে ছোটটার সাইডে বাইরের দিকে। তো এটা বুঝলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আমরা এখন পড়বো। তো আজকে এই পর্যন্ত থাক, এগুলো আশা করি সবগুলা এগুলো বুঝছো, এগুলা ভালোভাবে রিভিশন দিয়ে আসবা নেক্সট ক্লাসে, কারণ এগুলোর ম্যাথ করবো নেক্সট ক্লাসে, এগুলো রিভিশন দিয়ে আসিও। আচ্ছা।